গল্পটা শুরু হয় ম্যালোরি নামে এক মেয়েকে নিয়ে, যে একটা ছবি আঁকছিল। ম্যালোরি প্রেগনেন্ট, আর কিছুদিন পর তার বাচ্চা হবে। যখন তার বোন জেসিকা বলে, তুই কি টিভিতে খবর দেখেছিস, ওখানে কিছু অদ্ভুত খবর দেখাচ্ছে। ম্যালোরি যখন খবর দেখে তখন বুঝতে পারে রাশিয়ায় এমন একটা রোগ ছড়িয়ে পড়েছে যেটাতে মানুষ তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারায়, আর ওই রোগে আক্রান্ত মানুষ নিজের জীবন নিজেই শেষ করতে বাধ্য হয়। নিউজ রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত কারো কাছে পুরোপুরি কোনো তথ্য নেই এটা একটা রোগ নাকি কোনো ভাইরাস। হঠাৎ করেই কেউ কিছু দেখে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়াভাবে নিজের জীবন শেষ করে ফেলে। নিউজ রিপোর্টে বলা হচ্ছে যে এই রোগ কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, আর এখন রাশিয়া থেকে অন্য দেশগুলোতেও ছড়াচ্ছে। কিন্তু ম্যালোরি এইসব খবর উপেক্ষা করে জেসিকার সঙ্গে প্রেগন্যান্সি চেকআপের জন্য হাসপাতালে যায়। সেখানকার ডাক্তার তাকে দেখে খুশির খবর দেয় যে বাচ্চাটা একদম সুস্থ আছে আর সে শীঘ্রই মা হতে চলেছে। এটা শুনে ম্যালোরি খুব খুশি হয় আর বাড়ি ফিরতে শুরু করে। কিন্তু হাসপাতাল থেকে বেরোতে গিয়ে ম্যালোরির নজরে পড়ে একটা মেয়ে সামনের কাছে তার মাথা জোরে জোরে ঠুকছে। সেটা দেখে ম্যালোরি ভয় পেয়ে যায় আর দ্রুত জেসিকার সঙ্গে গাড়িতে বসে পড়ে। ম্যালোরি জেসিকাকে বলে, দ্রুত এখান থেকে চলো, আমার মনে হচ্ছে রাশিয়ার সেই ভয়ঙ্কর ভাইরাস এখানেও এসে পৌঁছেছে। বাইরে রাস্তায় মানুষের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায় আর সবাই নিজেরাই নিজেদের মারতে থাকে। জেসিকা গাড়ি স্টার্ট করে দ্রুত বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু এখন পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটতে লাগলো। এটা দেখে ম্যালোরি খুবই ভয় পায়। জেসিকা ড্রাইভ করছিল আর হঠাৎ সে এমন কিছু দেখে যে তার চোখের রং বদলে যায়। জেসিকা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয় আর সামনে থেকে আসা গাড়িগুলোর সঙ্গে নিজের অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে। ম্যালোরি তাকে থামাতে চায়, কিন্তু জেসিকা থামে না, যেন কেউ তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। তখনই গাড়িটা আর একটা গাড়ির সাথে ধাক্কা খায় আর তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভাগ্য ভালো, এই অ্যাক্সিডেন্টে দুজনেই বেঁচে যায় আর গাড়ি থেকে নামতে সক্ষম হয়। কিন্তু ম্যালোরি কিছু বুঝে ওঠার আগেই সে দেখে তার বোন জেসিকা হঠাৎ ট্রাকের সামনে এসে প্রাণ হারায়। ম্যালোরি নিজের চোখের সামনে জেসিকার এত ভয়ানক মৃত্যু দেখে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু এমন পরিস্থিতি ছিল যে সে নিজের বোনের মৃতদেহের কাছে যাওয়ার সময়ও পায়নি। সে দেখে চারিদিকে মানুষের ভিড় উপচে পড়ছে, সবাই দৌড়াচ্ছে। ম্যালোরিও তাদের সাথে সামনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু পিছন থেকে কেউ তাকে ঠেলে ফেলে দেয়। তখন এক মহিলা তার সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু মহিলা তাকে তোলার আগেই সামনে কিছু একটা দেখতে পায়, আর সেই মেয়েটাও জ্বলন্ত গাড়িতে বসে নিজের জীবন শেষ করে দেয়। ঠিক তখনই টম নামের একজন লোক আসে আর সে ম্যালোরিকে ধরে পাশের বাড়ির ভেতরে নিয়ে যায়। ওই বাড়িতে আগে থেকেই কিছু মানুষ ছিল, আর তারা সবাই হঠাৎ এইসব দেখে অনেক ভয় পায়। বাড়ির ভেতরের সবাই একে অন্যের কাছে জিজ্ঞাসা করে এটা আসলে কি চলছে, কিন্তু কারো কিছু জানা থাকে না, তাই তারা টিভি চালায়। নিউজে বলা হয় বাইরে এমন কিছু আছে যা দেখলেই মানুষ নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারায় আর নিজেরাই নিজেদের মারার চেষ্টা করে। নিউজ রিপোর্টে বলছে এই ভাইরাসটা পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। যারা এখনও এই ভাইরাসে আক্রান্ত হয়নি তাদের উচিত নিজেদের বাড়ির সব জানলা দরজা বন্ধ রাখা এবং বাড়ির বাইরে একদম না বের হওয়া। সবাই দ্রুত বাড়ির সব জানলা দরজা বন্ধ করে দেয় আর জানলার কাঁচগুলো কাগজ দিয়ে ঢেকে দেয়, যাতে বাইরে থাকা ওই দানবের চোখ ভেতরে না পড়তে পারে। এইভাবে 3 দিন কেটে যায়, কিন্তু এখনও কেউ বুঝতে পারছে না এইসব কি হচ্ছে। বাড়ির ভেতর সবাই চিন্তিত হয়ে বসে থাকে। ঠিক তখনই বাইরের দরজায় নক হয়। একটা মেয়ে কেঁদে কেঁদে অনুরোধ করে দরজা খোলার জন্য। টম মেয়েটার জন্য দরজা খুলতে যায়, কিন্তু ডগলাস তাকে দরজা খুলতে দেয় না, কারণ সে ভয় পাচ্ছিল মেয়েটা হয়তো সংক্রমিত হতে পারে। কিন্তু তখন ম্যালোরি ডগলাসের ওপর বন্দুক ঠেকিয়ে টমকে ওই মেয়েটার জন্য দরজা খুলতে বলে। টম দরজা খুলে দেয় আর মেয়েটা ভেতরে ঢুকে পড়ে। ওই মেয়েটার নাম অলিম্পিয়া, আর অলিম্পিয়াও গর্ভবতী ছিল। অলিম্পিয়াকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি এখান পর্যন্ত কিভাবে পৌঁছালে, তখন অলিম্পিয়া বলে যে তার খাওয়ার সবকিছুই শেষ হয়ে গিয়েছিল। এই জন্য সে এক এক করে প্রতিটি বাড়ির দরজায় নক করে, কিন্তু কেউ দরজা খোলেনি। অবশেষে সে এখানে পৌঁছায়। এটা শুনে ডগলাস বলে আমাদের সবার ক্ষুধাই অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এরা সবাই গত 7 দিন ধরে এই বাড়িতেই আটকা পড়ে আছে। তাই এরা ভাবছে বাইরে থেকে কিভাবে খাবার আনা যায়। যদিও এই বাড়ি থেকে একটু দূরে একটা সুপার মার্কেট আছে, কিন্তু সেখানে চোখ বুজে পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জ ছিল। তখন বাড়ির মালিক বলে যে বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। যদি আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ওই মনস্টারগুলোর লোকেশন ধরে ফেলতে পারি তাহলে আমরা ওদের থেকে লুকিয়ে সুপার মার্কেটে পৌঁছাতে পারবো। আর বাড়ির মালিক বলে আমার মনে হয় না এই মনস্টারটাকে স্ক্রিনে দেখলে মানুষ ইনফেক্টেড হতে পারে, কিন্তু বাকিরা সবাই এটা করতে মানা করে। তখন বাড়ির মালিক বলে যদি আমরা এই পদক্ষেপ না নিই সবাই খিদেই মারা যাবে। এটা শুনে বাকিরাও তার কথা ঠিক মনে করে। সবাই তাকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে দেয়, যাতে সে যদি ইনফেক্টেডও হয় নিজেকে না শেষ করতে পারে, কারণ মনস্টারকে যারা দেখতো তারা নিজেরাই আত্মহত্যা করতে চাইতো। তারপর বাকিরা সবাই তাকে ওখানে রেখেই নিচে চলে যায় আর সে স্ক্রিনের দিকে তাকাতে শুরু করে। কিছুক্ষণ পর স্ক্রিনে একটা হাওয়া বইতে দেখা যায় আর তার মুখের অভিব্যক্তি বদলাতে শুরু করে, এমনকি তার চোখের রঙও পাল্টে যায়। কিছুক্ষণ পর সবাই ওই রুম থেকে জোরে চিৎকার শুনতে পায়। এটা শুনে সবাই দৌড়ে তার কাছে যায়, কিন্তু তারা পৌঁছানোর আগেই বাড়ির মালিক তার মাথা ঠুকে নিজেকে মেরে ফেলে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় আর বুঝতে পারে যে এই মনস্টারটা স্ক্রিনে দেখো বা সরাসরি চোখের সামনে দেখো, এটা তোমাকে মেরে ফেলবেই। এরপর তারা মনিটরের স্ক্রিন ভেঙে ফেলে, যাতে ভুলেও তাদের নজর ওই মনস্টারের ওপর না পড়ে। এইভাবে আরও 1 দিন কেটে যায়।
আর এখন ওদের ভীষণ ক্ষুধার্ত লাগে। তাই ওরা সুপারমার্কেট যাওয়ার জন্য একটা নতুন প্ল্যান করে। টম বলে যে আমরা জিপিএস ব্যবহার করে গাড়ি নিয়ে ওই মার্কেটে যাব। তারপর ওরা গাড়ির কাঁচগুলো পেন্ট দিয়ে ঢেকে দেয় যাতে তারা বাইরে না দেখতে পারে, আর বাইরে থেকেও কেউ তাদের ভেতরে না দেখতে পারে। এরপর 5 জন জিপিএসের সাহায্যে গাড়ি চালিয়ে বাইরে বের হয় এবং সামনে রাস্তা না দেখেই জিপিএসের সাহায্যে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলে। এখানে আমরা দেখি পুরো শহর ফাঁকা হয়ে গেছে, রাস্তার চারিদিকে লাশে ভর্তি। একটু দূর এগোতেই গাড়িটা জোরে ভাইব্রেট করতে শুরু করে। গাড়ির সেন্সার থেকে জানা যায় চারিদিক থেকে সেই মনস্টারগুলো গাড়িটাকে ঘিরে ফেলেছে। আপনি যদি ভিডিওটি এতদূর দেখে নিয়েছেন তাহলে আরও এরকম ইন্টারেস্টিং গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশানের মাধ্যমে। তো এখন গল্পে ফিরে আসি। টম হার মানে না আর গাড়িটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর কোনোভাবে সবাই স্টোরে পৌঁছে যায়। সেখানে সবাই চোখে পট্টি বেঁধে গাড়ি থেকে নামে আর স্টোরের ভেতরে যায়। ভেতরে এসে তারা প্রথমেই সব জানলা দরজা বন্ধ করে দেয়, তারপর চোখ থেকে পট্টি খুলে ফেলে। স্টোরে খাওয়া দাওয়া আর দরকারি সব জিনিস ছিল, যা দেখে সবাই খুব খুশি হয়, আর প্রত্যেকে যতটা পারে ততটা খাবার জমা করে নেয়। এখানে আমরা ম্যালোরি আর টমকে দেখি, যারা একে অপরের সাথে কথা বলছে। টম একজন ভালো মানুষ ছিল, আর টম ম্যালোরির জীবনও বাঁচিয়েছিল। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তারা দুজনে নিজেদের দরকারি জিনিস খুঁজতে শুরু করে। ম্যালোরি একটা খাঁচায় 3টে পাখি পায়, যেগুলো সে তার নিজের সাথে নিয়ে নেয়। আর তখনই স্টোরের দরজায় কেউ নক করে, কিন্তু তারা ভয়ে ওই লোকটার জন্য দরজা খোলে না। তখন ওই লোকটা কাঁদতে কাঁদতে দরজা খোলার জন্য অনুরোধ করে। এখন ওদের ওই লোকটার প্রতি দয়া হয়, আর ভয়ে থাকে যে লোকটা হয়তো সংক্রমিত। তাই তারা আগে থেকেই দরজার কাছে দাঁড়িয়ে থাকে, কারণ যদি ওই লোকটার ওপর একটুও সন্দেহ হয় যে সে ইনফেক্টেড তাহলে তাকে মেরে ফেলবে। তারা যেই মুহূর্তে তার জন্য দরজা খুলে দেয়, সে জোর করে ভেতরে ঢুকতে যায় আর বলে এই মনস্টারগুলো অনেক সুন্দর, তোমরা সবাই এগুলো দেখো। এটা শুনে তারা বুঝে যায় ওই লোকটাও ইনফেক্টেড। এখন তাদের কাছে ওই লোকটাকে বের করার কোনো উপায় ছিল না, তাই চার্লি সবাইকে বাঁচানোর জন্য ওই লোকটাকে জোরে ঠেলে বাইরে ফেলে দেয়, আর নিজেও তার সাথে বাইরে বেরিয়ে যায়। বাইরে ওই লোকটা চার্লিকে খুব বাজেভাবে হত্যা করে, আর চার্লি নিজের জীবন দিয়ে সবাইকে বাঁচালো। এখানে ম্যালোরি লক্ষ্য করে যে মনস্টাররা যখন কাছে আসে তখন পাখিরা চেঁচাতে শুরু করে, আর এখন সেই পাখিরা তাদের জন্য একটা বড় সাহায্য হয়ে উঠবে। তারপর বাকি 4 জন রেশন নিয়ে ফিরে আসে। এখন রাত হয়ে গেছে, সবাই নিজেদের রুমে চলে গেছে। তখনই বাইরের দরজায় কেউ নক করে। অলিম্পিয়া যখন বুঝতে পারে বাইরে কেউ আছে, সে কোনো কিছু ভাবনা চিন্তা না করেই লোকটাকে ঘরের ভেতরে নিয়ে আসে। কিন্তু তখনই ম্যালোরি তাকে দেখে ফেলে আর বন্দুক দিয়ে গুলি করার হুমকি দেয়। এই সময় অন্যরাও ঘর থেকে বেরিয়ে আসে, আর এই অচেনা একটা লোক দেখে সবাই ভয় পেয়ে অলিম্পিয়ার উপর চিৎকার করে। অলিম্পিয়া বলে, আমি বাইরে একা ছিলাম, আমি জানি বাইরে থাকা কত কঠিন, তাই এই লোকটার প্রতি দয়া করে তাকে আমি ভেতরে নিয়ে এসেছি। আর এই লোকটা, যার নাম গ্যারি, সে বলে দয়া করে আমাকে বাড়ির বাইরে বের করো না। আমার বাড়িতে কিছু সাইকো লোক ঢুকে পড়েছিল, যারা আমার বন্ধুদের জোর করে চোখ খুলে দিয়েছিল আর ওই শয়তানটাকে দেখিয়েছিল, যেটা দেখে আমার সব বন্ধু আত্মহত্যা করে নিয়েছে। কিন্তু আমি কোনোভাবে বেঁচে দৌড়ে এখানে এসে পৌঁছেছি। এখানে আমরা জানতে পারি ওই শয়তানটাকে যে দেখবে, ওই শয়তান মানুষটাকে এমন কিছু দেখায় সে দেখে ভয় পেয়ে যায়। মানে শয়তান ওই মানুষটাকে তার নিজের জীবনের সব থেকে বেশি দুঃখ কষ্ট দেখায়। সেই দুঃখ এত গভীর হয় যেটা দেখে সে সহ্য করতে পারে না, আর হঠাৎ করেই খুব বেশি ডিপ্রেশনে চলে যায় আর নিজেই নিজেকে মেরে ফেলে। এখানে গ্যারি আরও কিছু কথা বলে। সে বলে ওই সাইকো লোকেদের চোখে পট্টি ছিল না, বরং তারা শয়তানকে দেখে খুশি হচ্ছিল। গ্যারির এই কথাগুলো শুনে আমরা বুঝতে পারি ওই শয়তান যে মানুষটাকে মারতে পারে না তার জীবনে আগের থেকে অনেক কষ্টে ডুবে আছে। তাই যে মানুষ আগের থেকেই ডিপ্রেশনে আছে তার উপর শয়তানের কোনো প্রভাব পড়ে না, বরং শয়তান তাকে নিজের দাস বানিয়ে ফেলে যাতে সে মানুষের মতো থেকে মানুষদের শিকার করতে পারে। এখন সবাই গ্যারিকে বাড়িতে থাকতে দেয়, কিন্তু ডগলাস গ্যারির ওপর একদম বিশ্বাস করে না আর রাগে বন্দুক নিয়ে তাকে বাইরে বের হতে ধমকি দেয়। ঠিক তখনই পিছন থেকে সরলা এসে ডগলাসের মাথায় একটা টপ দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়, আর সবাই মিলে ডগলাসকে অন্য একটা ঘরে আটকে দেয়। গ্যারি সবাইকে ধন্যবাদ জানায়। পরের দিন ম্যালোরি আর অলিম্পিয়ার দুজনের একসাথে প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়। টম আর সরলা ওদের সাহায্য করে আর ওদের দুজনকেই ওপরের ঘরে নিয়ে যায়, কিন্তু গ্যারি নিচেই থাকে আর ওর আচরণ একটু অদ্ভুত হতে শুরু করে। সে শয়তানের অনেক ছবি বের করে টেবিলের ওপর রাখে, আর ওর চোখ দেখে আমরা বুঝতে পারি গ্যারিও শয়তানের নিয়ন্ত্রণে আছে। এদিকে ম্যালোরি আর অলিম্পিয়া তাদের সন্তানকে জন্ম দেয়। অলিম্পিয়ার একটা মেয়ে হয় আর ম্যালোরির একটা ছেলে হয়, কিন্তু নিচে খাঁচায় আটকে থাকা পাখিরা চেঁচাতে শুরু করে। গ্যারি বিরক্ত হয়ে খাঁচাটা তুলে ফ্রিজের মধ্যে বন্ধ করে দেয় আর জানলার কাঁচে লাগানো কাগজগুলোও খুলে ফেলে। তখনই ডগলাস তার এসব কাজ দেখে বুঝতে পারে সে একজন শয়তানের দাস, যে শয়তানকে দেখে মরে না, বরং শয়তানের আদেশে অন্যদের প্রাণ নিয়ে ফেলে। ডগলাস চিৎকার করে বলে, আমি বলেছিলাম এই লোকটাকে ঘর থেকে বের করে দাও। ডগলাসের আওয়াজ শুনে টম নিচে নামে, কিন্তু তখনই গ্যারি পিছন থেকে এসে টমের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। তারপর গ্যারি ডগলাসের থেকে মুক্তি পেতে তার দিকে এগোতে থাকে। তখনই তার কানে বাচ্চাদের আওয়াজ আসে
তাই সে ডগলাসকে ছেড়ে অলিম্পিয়া আর ম্যালোরির কাছে আসে। সেখানে সে জানলার সব কাগজ সরিয়ে ফেলে। আর ঠিক তখনই অলিম্পিয়া বাইরে তাকায়। ম্যালোরি বুঝতে পারে অলিম্পিয়া আর কোনোভাবেই নিজের জীবন বাঁচাতে পারবে না, সে নিজেই নিজেকে শেষ করবে। তাই সে অলিম্পিয়ার থেকে তার মেয়েকে ছিনিয়ে নেয়। তখনই অলিম্পিয়া জানলা থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করে। এরপর গ্যারি সরলাকে ধরে জোর করে তার চোখ খুলিয়ে দেয়, আর সেও সংক্রমিত হয়ে নিজেই নিজেকে শেষ করে দেয়। এখন গ্যারি ম্যালোরির দিকে এগোয়, কিন্তু সে চাদরের আড়ালে 2 সন্তানকে লুকিয়ে রাখে। গ্যারি ওর চাদর টানে আর বাইরে দেখতে বলে। ঠিক তখনই ডগলাস বন্দুক নিয়ে আসে আর চোখ বন্ধ করে গ্যারির দিকে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু গ্যারি জানে ডগলাস কিছু দেখতে পাচ্ছে না। তাই সে সুযোগ নিয়ে দৌড়ে ডগলাসকে ওপরের ফ্লোর থেকে নিচে গ্রাউন্ড ফ্লোরে ফেলে দেয়। গ্যারি ডগলাসকে কাঁচি দিয়ে মেরে ফেলে আর বলে, তুমি ওই শয়তানের সৌন্দর্য দেখতে পারবে না। ঠিক তখনই টমের জ্ঞান ফিরে আসে আর সে শটগান তুলে গ্যারিকে মেরে দেয়। তারপর টম ওপরে গিয়ে ম্যালোরি আর বাচ্চাদের শান্ত করে। এখন শুধু টম, ম্যালোরি আর 2টো বাচ্চা বেঁচে ছিল। এরপর 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে ম্যালোরি আর টম এখন একসাথে আছে আর বাচ্চারা বড় হয়ে গেছে। কিন্তু বিপদ এখনো কাটেনি। বাইরে এখনো শয়তানের নিয়ন্ত্রণে মানুষেরা ঘুরে বেড়াচ্ছে আর তারা সাধারণ মানুষদের ধরে মেরে ফেলছে। এই মানুষগুলো গত 5 বছর এভাবেই চুপচাপ নিজের জীবনযাপন করছে। ম্যালোরি বাচ্চাদের এই কঠিন অবস্থায় বাঁচার সব কৌশল শিখিয়ে দিচ্ছিল। একদিন রেডিও থেকে একটা আওয়াজ আসে, যেটা রিক নামের এক লোকের। সে বলে, আমরা যে জায়গায় আছি সেটা পুরোপুরি নিরাপদ। এখানে আমাদের ছোট্ট একটা কলোনি আছে। এই কলোনিতে খাওয়া দাওয়া আর দরকারি সব সুবিধা আছে। ওই লোকটা বলে, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে নদীর স্রোতের দিকে আসো। যখন নদীর স্রোত সবচেয়ে বেশি হবে তখন ওই জায়গায় এসে জঙ্গলের মাঝখানে আমাদের কলোনি পাবে। ওখানে অনেক পাখি আছে, তাদের আওয়াজ শুনে তোমরা আমাদের খুঁজে পাবে। আর হ্যাঁ, নদীর স্রোতের সাথে এখানে আসতে আসতে তোমাদের 2 দিন সময় লাগবে। টম ওই মানুষটার উপর বিশ্বাস করে ওখানে যেতে চাইছিল, কিন্তু ম্যালোরি যেতে চায় না। সে বলে, হয়তো ওই মানুষটা ইনফেক্টেড, সে আমাদের এখান থেকে বের করে মারতে চাইছে। রাতে টম ম্যালোরিকে বোঝাই, যদি বাঁচতে চাও তাহলে ওখানেই যেতে হবে। শেষ পর্যন্ত আমরা কতদিন এই অন্ধকারে জীবন কাটাবো। পরের দিন জিনিসপত্র নিয়ে বাইরে বেরোতেই কিছু সাইকো লোক ওদের ওপর হামলা করতে আসে। টম ম্যালোরি আর বাচ্চাদের বোঝাই, এখনই সময় বের হয়ে যাওয়ার। আমি ওদের সাথে কথা বলে আটকাবো, আর তোমরা চুপি চুপি পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে নদী দিয়ে ওই জায়গায় চলে যাও। কিন্তু ম্যালোরি টমকে একা এইভাবে যেতে দিতে চায় না। তখন টম বলে, বেঁচে থাকতে হলে আমাদের মধ্যে কোনো একজনের জীবন বাজি রাখতে হবে। তারপর টম ম্যালোরি আর বাচ্চাদের পিছনের রাস্তা দিয়ে নিরাপদে বের করে দেয় আর নিজের চোখে কাপড় বেঁধে ফেলে। তারপর শটগান নিয়ে সাইকোদের সামনে আসে। ওরা টমকে পট্টি খুলতে বলে, কিন্তু টম ওদের কথা শুনিয়ে সময় নষ্ট করার চেষ্টা করে যাতে ম্যালোরি বাচ্চাদের নিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু তখনই ওরা ম্যালোরিকে চলে যেতে দেখে ফেলে। তারা ম্যালোরিকে ধরার চেষ্টা করার আগেই টম গুলি চালিয়ে 2 জনকে মারে। এই সময় টম নিজেও আহত হয়, আর চোখ না খুলে বাকি লোকগুলোকে শেষ করা তার জন্য কঠিন হয়ে পড়ে। তাই সে নিজের চোখের পট্টি খুলে ফেলে আর সেখানে থাকা 2 জন লোককেও মেরে ফেলে। এখন শুধু একটাই সাইকো মানুষ বেঁচে থাকে। আর যখন টম শেষ বেঁচে থাকা সাইকো মানুষটাকে মারতে যায়, ঠিক তখনই শয়তানও সেখানে এসে পৌঁছায় এবং শয়তান টমকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই টম শেষ বেঁচে থাকা মানুষটাকেও মেরে ফেলে। তারপর একই বন্দুক দিয়ে নিজেকেও মেরে ফেলে। আর ম্যালোরি গুলির শব্দ শুনে বুঝে যায় টম এখন মারা গেছে। সে অনেক বেশি কাঁদে, কারণ এই কঠিন সময়ে টমই একমাত্র ভরসা ছিল। তারপর সে রেডিওতে বলা ঠিকানায় যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সে বাচ্চাদের বোঝায়, এই যাত্রাটা অনেক কঠিন হবে, কিন্তু বাঁচতে হলে আমাদের ওখানে যেতে হবে। আর একটা কথা ভালো করে শোনো, যাই হোক তোমরা 2 জন চোখের পট্টি খুলবে না, তাহলে তোমরা মারা যাবে। তারপর ম্যালোরি নিজের এবং বাচ্চাদের চোখে পট্টি বেঁধে নদীর দিকে রওনা হয় এবং দড়ির সাহায্যে নদীর কাছে পৌঁছে যায়। সেখানে তারা একটা নৌকায় চড়ে নদীর স্রোতের সাথে এগিয়ে যেতে শুরু করে। ম্যালোরি তার সঙ্গে খাঁচায় বন্দি পাখিগুলোও নিয়ে যায়। কিছুটা যাওয়ার পর ম্যালোরি রেডিওর মাধ্যমে সেই কলোনিতে থাকা লোকেদের সাথে যোগাযোগ করে যেখানে সে যেতে চায়। ঠিক সেই সময় বাক্সবন্দি পাখিরা ডাকাডাকি করতে শুরু করে আর এক ভয়ঙ্কর আওয়াজ বারবার ম্যালোরিকে ডাকতে থাকে, কিন্তু সে সবকিছু উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। খুব বেশি দূর যাওয়ার আগেই সেই আওয়াজ তার আরো কাছে আসে, আর একজন মানুষ ম্যালোরির খুব কাছে এসে বলে, তুমি চোখের পট্টি খুলে ফেলো, তুমি এখানে নিরাপদ, আর আমার কাছে খাবারও আছে। কিন্তু ম্যালোরি বাচ্চাদের চাদর দিয়ে ঢেকে রাখে আর বন্দুক দিয়ে গুলি করতে থাকে। তখন ওই মানুষটা বুঝতে পারে যে ম্যালোরি নিজের চোখ থেকে পট্টি খুলবে না, তাই সে নৌকার কাছে এসে ম্যালোরির উপর হামলা করে এবং জোর করে ম্যালোরির চোখের পট্টি খুলতে চায়। আর ওই মানুষটাও গ্যারির মতো ম্যালোরিকে বলে, তোমাকে নিজের চোখ থেকে পট্টি খুলে ওই শয়তানটাকে দেখতে হবে, সে খুবই সুন্দর। কিন্তু ম্যালোরি নিজেকে রক্ষা করতে একটা অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে আর তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। নদীতে ভাসতে ভাসতে এভাবে ম্যালোরি আর বাচ্চাদের 24 ঘন্টা কেটে গেছে আর ওরা খুব বেশি ক্লান্ত হয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ নৌকা একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে, যার ফলে ম্যালোরির ছেলে আর খাওয়া দাওয়ার জিনিস নদীতে পড়ে যায়। ম্যালোরি কোনোভাবে ছেলেকে নৌকাতে টেনে তোলে, কিন্তু ওদের কাছে যেসব খাওয়া দাওয়ার জিনিস ছিল সেগুলো নদীতে ভেসে যায়। এটা দেখে ম্যালোরি খুব বেশি চিন্তায় পড়ে যায়, কারণ যদি ওরা খাওয়া দাওয়ার জিনিস না পায় তাহলে ওরা ক্ষুধার্ত হয়ে মারা যাবে। তাই ম্যালোরি খাবার খোঁজার জন্য নৌকাটা নদীর তীরে রেখে দেয় আর বাচ্চাদের বলে, যাই হোক তোমরা 2 জন নৌকাতেই থেকো আর চোখের পট্টি একদম খুলবে না।
তারপর সে নৌকায় একটা দড়ি বেঁধে খাবারের জিনিসপত্র খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝখানে একটা ঘরে পৌঁছায়, যেখানে কিছু খাবার আর পানীয় জিনিসও পেয়ে যায়। কিন্তু সবকিছু নিয়ে সে যখন ফিরে আসছিল তখনই সেই শয়তান তার পিছনে পড়ে যায় আর ম্যালোরিকে মানুষের কণ্ঠে ডাকতে শুরু করে। ম্যালোরি বন্দুক চালিয়ে দ্রুত সেখান থেকে পালায়। গুলির আওয়াজ শুনে অলিম্পিয়ার মেয়ে নিজেকে দড়িতে বেঁধে নৌকা থেকে নেমে ম্যালোরিকে খুঁজতে যায় আর সরাসরি সেই শয়তানের কাছে চলে যায়। কিন্তু তখনই ম্যালোরি তাকে টেনে আবার ফিরিয়ে নিয়ে আসে আর সে রেগে গিয়ে বলে, তোকে বলেছিলাম নৌকা থেকে নামবি না। তারপর তিনজন আবার তাদের যাত্রা শুরু করে। এখন ম্যালোরি আর বাচ্চারা 42 ঘন্টা একটানা পথ চলছে। ম্যালোরি বাচ্চাদের বোঝায় যে এখন নদীতে একটা ঢালান আসছে, যার কারণে নদীর স্রোত অনেক বেশি তীব্র হবে, তাই নৌকাটাকে শক্ত করে ধরে রাখতে হবে। একটু দূর এগোতেই নদীর স্রোত তীব্র হয়ে ওঠে। তারা সবাই নৌকাটাকে শক্ত করে ধরে রাখে, কিন্তু এই পথটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল। তখন হঠাৎ তাদের নৌকা উল্টে যায় আর তিনজনই নদীতে পড়ে যায়। তারা তিনজনই স্রোতে ভাসতে থাকে। ম্যালোরি তার ছেলেকে নদীতে ধরে ফেলে আর অলিম্পিয়ার মেয়ে নদীর পাড় পর্যন্ত পৌঁছে যায় আর সে ম্যালোরিকে ডাকা শুরু করে। মেয়েটার আওয়াজ শুনে ম্যালোরি তাকে খুঁজে পায়। এভাবেই তারা তাদের যাত্রার সবচেয়ে কঠিন অংশ পার করে ফেলে। এখন তাদের গন্তব্য অনেক কাছে চলে এসেছে। তারা যখন জঙ্গলের ভেতরে এগিয়ে চলে তখনই তারা পাখিদের আওয়াজ শুনতে পায়, যেমনটা রেডিওতে বলা হয়েছিল। তারা পাখিদের আওয়াজ শুনতে শুনতে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই সেই শয়তানও সেখানে এসে পৌঁছায় আর তাদের চোখের পট্টি খুলতে বলে। কিন্তু ম্যালোরি বাচ্চাদের বলে, এই আওয়াজে কান দিও না, সামনে এগিয়ে চলো। সামনে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ ম্যালোরি নিচে গর্তে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। বাচ্চারা খুব চিন্তিত হয়ে পড়ে, ম্যালোরি কোথায় গেল। তারা ম্যালোরিকে চারপাশে খুঁজতে থাকে আর সেই সুযোগ নিয়ে শয়তান ম্যালোরির কণ্ঠে বাচ্চাদের চোখের পট্টি খুলতে বলে। বোকা বাচ্চারা শয়তানকে ম্যালোরি ভেবে চোখ থেকে পট্টি খুলতে শুরু করে। ঠিক তখনই ম্যালোরি জ্ঞান ফিরে পেয়ে জোরে চিৎকার করে বাচ্চাদের পট্টি খুলতে বারণ করে আর তাদের কণ্ঠস্বর শুনে বাচ্চাদের কাছে চলে আসে। এরপর ম্যালোরি তাদের নিয়ে পাখির ডাক শুনে দৌড়াতে শুরু করে, কারণ এই সময় শয়তান তাদের পিছনে লেগেছিল আর চেষ্টা করছিল যাতে তারা কলোনিতে ঢুকতে না পারে। কিন্তু তারা শয়তানকে উপেক্ষা করে অবশেষে ওই জায়গায় পৌঁছে যায় আর ম্যালোরি দরজা খুলতে অনুরোধ করে। তারা দরজা খুলে তাদের ভেতরে নিয়ে যায় এবং প্রথমেই তাদের চোখ চেক করে। এরপর ম্যালোরি চোখ থেকে পট্টি সরিয়ে দেখে সে একটা অন্ধদের স্কুলে আছে, যেখানে অন্ধদের সাথে অনেক মানুষও আছে। ম্যালোরি এখন বুঝতে পারে যে তারা অন্ধ বলেই শয়তান তাদের মারতে পারেনি। এখানে তার দেখা হয় হাসপাতালের সেই ডাক্তারের সাথে। এরপর সে বাক্স থেকে পাখিগুলো মুক্তি করে দেয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আরও এরকম ইন্টারেস্টিং গল্পের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।